প্রতিবাদকারীদের আওয়ামী ফ্যাসিস্টের কাজ বলে আখ্যা সালাউদ্দিনের, তীব্র নিন্দা নাহিদের। সনদ সই করা না করা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনো সমস্ত জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা গতকালকে দৃশ্যমান হয়েছে। আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যদি এর কোনো আইনি ভিত্তি না হয়, জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। 3টি কি 4টি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে। আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। জুলাই হত্যাকারীদের ষড়যন্ত্রে পা দিয়ে সনদ বানচাল হলে দেশ পিছিয়ে পড়ার শঙ্কা অ্যাটর্নি জেনারেলের। যারা গণহত্যা চালিয়েছেন তাদের ন্যারেটিভ যেটা, সেই ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদকে যদি আমরা বানচাল করতে চাই তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সরকার আসার আগে ঋণের কিস্তি ছাড়ে নারাজ IMF। বাকি অর্থ না পেলেও চলবে বাংলাদেশের, জানালেন গভর্নর। উন্নয়ন সহযোগীদের ভূমিকা নিয়ে প্রশ্ন। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি আদায়ে কালো পতাকা মিছিল। ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একাত্মতা প্রকাশ বিএনপির। রূপনগরে পোড়া রাসায়নিক গুদামের আশপাশের বাতাসে বিষাক্ত গ্যাস। ঝুঁকি এড়াতে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ। ভয়াবহতা থেকে বাঁচতে আইনের শক্ত প্রয়োগ চায় ফায়ার সার্ভিস। লাগামহীন স্বর্ণের বাজারে তলানিতে বিক্রি। চোরাচালান ঠেকাতেই বিশ্ববাজারের সঙ্গে মূল্য সমন্বয়ের দাবি বাজুসের। যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের। সংসদ ভবনে প্রতিবাদকারীদের আওয়ামী ফ্যাসিস্টের কাজ বলে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করার প্রভাব আগামী নির্বাচনে পড়বে না। সনদে স্বাক্ষর না করার ব্যাপারটিকে নেতিবাচকভাবে নেওয়ার সুযোগ নেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেছেন বিএনপির নেতারা। সনদে স্বাক্ষর করার সুযোগ এখনও রয়েছে জানিয়ে সব দলকে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তবে গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজনদের নিয়ে গঠিত এনসিপি ও বেশ কিছু দল সনদে আপত্তি তুলে অংশ নেয়নি অনুষ্ঠানে। এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উঠছে নানা প্রশ্ন। শনিবার সকালে রাজধানীর খামারবাড়িতে এক সেমিনারে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে তিনি বলেন, মতভিন্নতাকে নেতিবাচকভাবে নেওয়ার সুযোগ নেই। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তারা কিন্তু গতকালের ঐক্যমত্যে অংশগ্রহণ করে। এদিকে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করায় আগামী নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। এনসিপি এবং 3টি কি 4টি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে না। আমি বলবো না স্বাক্ষর করেনি, স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন। এতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে এক সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং রাজনীতিকে আরো স্বচ্ছ করতে কাজ করবে। বেশিরভাগ রাজনৈতিক দল আমরা একটা ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর করেছি। গণতন্ত্রকে সত্যিকার অর্থে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে প্রাতিষ্ঠানিক ভাবে আরো বেশি উন্নত করা এবং গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে যাওয়া, গণতান্ত্রিক কৃষ্টি অর্থাৎ ডেমোক্রেটিক কালচারটা গড়ে ওঠা, এই ব্যাপারগুলো কিন্তু এই সনদের মধ্যে সবগুলোই আসলে সক্ষম। সনদে স্বাক্ষরের সুযোগ এখনো রয়েছে জানিয়ে যারা স্বাক্ষর করেনি তাদের যথাসময়ে স্বাক্ষর করার আহ্বানও জানান তারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।
জুলাই সনদে জন আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কথা বলেন তিনি। বলেন, যেসব দল জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবিতে অনড় এনসিপি। বিএনপি নেতা সালাউদ্দিন বলছেন, শুক্রবার রাজধানীর সংসদ ভবন প্রাঙ্গণে স্বাক্ষর হলো জুলাই জাতীয় সনদ। 25টি দল জুলাই সনদে সই করলেও স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সনদে গণভোটের তারিখ, সনদ বাস্তবায়নের পদ্ধতি ও আইনি ভিত্তি না রাখার অভিযোগ তুলে অনুষ্ঠান বর্জন করে এনসিপি। শনিবার সকালে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাক্ষর অনুষ্ঠানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এই সনদে সই জনগণ ও গণ অভ্যুত্থান থেকে ছিটকে গেছে রাজনৈতিক দলগুলো। কড়া সমালোচনা করেন জুলাই যোদ্ধাদের আওয়ামী ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করারও। জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বলেন, সাংবিধানিক আদেশ জারির ক্ষমতা রাষ্ট্রপতি থাকলেও তিনি গণ অভ্যুত্থানকে ধারণ করেন না। বৈধতা দিতে পারবেন কেবল প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না। তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেইটি নৈতিকভাবে, রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। জুলাই গণ অভ্যুত্থান এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে তার আদেশ জারির মাধ্যমেই এই সনদ একটি আইনি ভিত্তি পাবে, যার উপর দাঁড়িয়ে গণভোট এবং পরবর্তী কার্যক্রমগুলো হওয়া সম্ভব। ইসি যদি শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চাপিয়ে দিতে চায়, এনসিপি তা মেনে নেবে না বলেও সাফ জানিয়ে দেন দলটির শীর্ষ এই নেতা। এদিকে কোনো অবস্থাতেই জুলাই সনদকে আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিলে পর্যবসিত করা যাবে না বলে জানিয়ে দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। ঐক্যমত্য কমিশন যেন কোনো ধরনের রাজনৈতিক চাপে বা কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না আসে, বরং যে রাজনৈতিক দলগুলো গতকাল সেখানে স্বাক্ষর করেছেন, আমরা বিশ্বাস করি অধিকাংশ রাজনৈতিক দলই আমরা আমাদের আকাঙ্ক্ষার জায়গা থেকে একই বিন্দুতে অবস্থান করছি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাকারীদের ষড়যন্ত্রে পা দিয়ে সনদ বানচাল করলে দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর এফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই সনদ নিয়ে মতভিন্নতা থাকতে পারে, তবে গণহত্যাকারীদের কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই সনদের বাস্তবায়ন হওয়া না হওয়ার উপর বিচার নির্ভর করে না, বিচার স্বাভাবিক গতিতেই এগিয়ে যাচ্ছে। যারা গণহত্যা চালিয়েছেন, যারা খুন করেছেন, যারা আহত করেছেন, পঙ্গু করেছেন, তাদের ন্যারেটিভ যেটা, সেই ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদকে যদি আমরা বানচাল করতে চাই, তাহলে বাংলাদেশ পিছিয়ে পড়বে। সুকান্তের মতো আমরা যে বাংলাদেশ চাই, যে আগামী প্রজন্মের জন্য শিশুর বাসযোগ্য করে গড়ে তুলে যাব, সেরকম বাংলাদেশ আমরা পাবো না। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগে ঋণের আর কোনো কিস্তি ছাড় দিতে চায় না আইএমএফ। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে এমন ইঙ্গিত দিয়েছে দাতা সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, এখন ঋণের বাকি অর্থ না পেলেও চলবে বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। রিজার্ভের ধারাবাহিক পতনে আর্থিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে 2023 সালে $470 কোটি ঋণ সহায়তা দেওয়ার চুক্তি করে আইএমএফ। পরে 2024-এ অন্তর্বর্তী সরকার এসে চুক্তি করে আরও $80 কোটি ঋণ। তবে সংস্থাটি থেকে অনুমোদিত ঋণের $550 কোটির মধ্যে পাওয়া গেছে মাত্র $360 কোটি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ঋণের অর্থ ছাড়ে শুরু হয় ধীরগতি।
ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এর সঙ্গে বৈঠকের পর গভর্নর জানালেন, ঋণের বাকি অর্থ ছাড়ে আবারও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। সেটা আসছে, আমরা বলছি যে ইলেকশন সাইকেল যাই হোক না কেন, আমাদের যদি পলিসি রিকোয়ারমেন্ট যদি আমরা মিট করে থাকি, তাহলে আমাদের রিভিউটা কমপ্লিট হওয়া দরকার। এবং এই ক্ষেত্রে আবার তাদের মতামত হচ্ছে যে নতুন গভর্নমেন্ট আসবে, তাদের কি মতামত থাকবে, উই ওয়ান্ট টু অ্যাসিওর অফ দেয়ার কমিটমেন্ট, সেটাও আন্ডারস্ট্যান্ডিং। গভর্নর জানান, অর্থনৈতিক বেশিরভাগ সূচকে বাংলাদেশ ভালো অবস্থানে থাকার পরও ঋণের অর্থ ছাড় না দিলে প্রশ্নবিদ্ধ হবে উন্নয়ন সহযোগীরা। সবসময় তো আইএমএফ প্রোগ্রামে থাকতে হবে, ধরুন তো কোনো মানে দাসখত দিয়ে তো আমরা হাসি নেই। আমাদের ইকোনমিক পজিশন তো চেঞ্জ হয়ে গেছে। এখন কি আমার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য আইএমএফ টাকা দরকার? আমাকে যদি বলে আমি বলবো যে না, টাকার দরকার। আমাদের হয়তো পলিসি সাপোর্টের দরকার আছে। টাকা ইস্যুটা হচ্ছে যে একটা পলিসি এজেন্ডা তৈরি করা, এই সরকার যতটুকু পারে সেটাকে বাস্তবায়ন করা এবং আগামী সরকারের জন্য একটা পথ নির্দেশনা রেখে দেওয়া। চলতি মাসের শেষ দিকে ঋণের শর্ত পূরণের অগ্রগতি ও পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়ে পর্যালোচনা করতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে আইএমএফ মিশনের। কাজল আব্দুল্লাহ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। বেতন ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে সপ্তম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। দাবি আদায়ে শুক্রবার অনশন কর্মসূচি ঘোষণার পর দুপুরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ করে শিক্ষকদের সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এদিকে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়েছে বিএনপি ও গণ অধিকার পরিষদ। বাড়ি ভাড়া 20%, চিকিৎসা ভাতা 1500 টাকা ও উৎসব ভাতা 75% করার দাবিতে শুক্রবার দুপুর থেকে অনশনে আছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে কালো পতাকা বিক্ষোভ করে শিক্ষকরা। তারা বলছেন, একটি পক্ষ শিক্ষকদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে তাদের সরকারের মুখোমুখি করতে চাইছে। আমাদের প্রোগ্রামটি বানচালের সাথে খোদ শিক্ষা উপদেষ্টা নিজে জড়িত রয়েছে, শিক্ষক কর্মচারী পরিবারের সাথে প্রতারণা করেছে। আমরা শান্তিপ্রিয় সুশৃঙ্খল শিক্ষকরা এখনো শান্ত রয়েছি। বিদ্রোহী মানুষকে কোনো বাহিনী দিয়ে, লাঠিয়াল বাহিনী দিয়ে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলেন, আগামীর যে কোনো কর্মসূচিতে পাশে থাকবে তার দল। আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষকদের দাবি আপনাদের মানতে হবে। শিক্ষা কমিশন গঠন করে অনতিবিলম্বে শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে হবে। আপনাদের দাবি আদায় হবে। গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে। আপনাদের সাথে ওই সচিবালয় ঘেরাও করার জন্য আমিও যেতে প্রস্তুত আছি। এদিকে শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত উল্লেখ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে বলেও দেয়া হয় হুঁশিয়ারি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রত্যয়, বাড়ি ভাড়া 20% এবং মেডিকেল ভাতা 1500 টাকা, উৎসব ভাতা 75% করার দাবিতে সপ্তম দিনের মতো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি শহীদ মিনারের সামনে চলছে। একটু আগেই শিক্ষকরা কালো পতাকা বিক্ষোভ করেছেন। কালো পতাকা বিক্ষোভ শেষ করেছেন তারা কিছুক্ষণ আগেই। তাদের সেই কালো পতাকা বিক্ষোভটি শিক্ষা ভবন হয়ে কদম ফোয়ারা হয়ে ঘুরে এসেছে এই শহীদ মিনার চত্বরে এসে। তাদের সেই কালো পতাকা বিক্ষোভটি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। তো সেই বিক্ষোভে তাদের দলের পক্ষ থেকে বা তাদের এই যে এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী যে জোট, শিক্ষকদের যেই সংগঠনটির উদ্যোগে এই অবস্থান কর্মসূচিটি পালিত হচ্ছে বা তারা যে অনশন করছেন, সেই কর্মসূচির যে সংগঠনটির ব্যানারে তারা করছেন, সেই সংগঠনের মহাসচিব আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে সরকারের মুখোমুখি করার জন্য একটি মহল পায়তারা করছে বলে তারা মনে করছেন। এজন্য সেই তাদের যে কালো পতাকা বিক্ষোভ, সেই কালো পতাকা বিক্ষোভে কিন্তু তারা শিক্ষা
উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছিলেন এবং একই সঙ্গে তাদের যে সেই কালো পতাকা বিক্ষোভ, সেই কালো পতাকা বিক্ষোভে কিন্তু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এসে উপস্থিত হয়েছিলেন। তিনি শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন এবং শিক্ষা কমিশন গঠন করে শিক্ষকদের বেতন ভাতার যে কাঠামো সেটি পরিবর্তন এবং এক্ষেত্রে শিক্ষকদের দাবির প্রতিফলন যাতে হয় সেই দাবি তিনি জানিয়ে গিয়েছেন। একই সঙ্গে এই এমপিওভুক্ত শিক্ষকদের যে দাবি, সেই দাবি হচ্ছে তাদের এই যে তিনটি দাবি, তাদের মূল চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা, বাড়ি ভাড়া, এগুলো বৃদ্ধি করে সরকারকে তারা প্রজ্ঞাপন দেওয়ার জন্য বারবার অনুরোধ করছেন, আহ্বান জানাচ্ছেন। এক সপ্তাহ ধরে তারা অবস্থান নিয়ে আছেন জাতীয় শহীদ মিনারের সামনে। গতকালকে তারা অনশন কর্মসূচি ঘোষণা করে। অনশন কর্মসূচি ঘোষণা করার পর আজ কিন্তু তারা তাদের সেই কালো পতাকা বিক্ষোভ এবং কালো পতাকা বিক্ষোভের পর আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আগামী ঘোষণা আসতে পারে, যমুনা বা সচিবালয় ঘেরাওয়ের মতো বড় ঘোষণা তাদের পক্ষ থেকে আসতে পারে। একই সঙ্গে সঙ্গে এখানে শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে তাদের মধ্য থেকে, তাদের মাঠ থেকে এই দাবিটি উঠছে, যদি সরকার তাদের দাবিগুলোকে মেনে নিয়ে প্রজ্ঞাপন না দেয় সেক্ষেত্রে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে শিক্ষকরা সকল দায়িত্ব থেকে সরে আসবেন, এমন একটি হুঁশিয়ারিও কিন্তু শিক্ষকরা এখানে দিচ্ছেন যদি তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন না দেওয়া হয়। তো শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। শাপলা চত্বরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে তা নিদর্শন হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শহীদদের পরিবারে চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, পরাজিত ফ্যাসিবাদ শক্তি নানাভাবে এ উদ্যোগকে বানচালের চেষ্টা করবে, তবে এ নিয়ে সচেতন থাকতে হবে। রাজনৈতিক দলের নেতারা বলেন, শাপলা চত্বরের ঘটনার মধ্য দিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের ভিত তৈরি হয়েছিল। ২০১৩ সালের ৫ মে মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্মম হত্যাযজ্ঞ চালায় তৎকালীন হাসিনা সরকার। এতে বহু মানুষ হতাহত হন। এই ঘটনার এক যুগ পর শনিবার সকালে শাপলা চত্বরে নিহত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। এ সময় শহীদ পরিবারের সদস্যরা শাপলা চত্বরে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, শাপলা চত্বরের ঘটনার মধ্য দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক মন্তব্য করেন, শাপলা চত্বরের ঘটনার মধ্য দিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের ভিত তৈরি হয়েছিল। রাজনৈতিক নেতৃত্ব ও সমন্বয় থাকলে ৫ই মে আরও একটি গণ অভ্যুত্থান সম্ভব হতো বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর মঞ্জু। একটা নিরপেক্ষ নির্বাচন, যেটা ডক্টর ইউনূস স্যার বলেছেন যে তার একটা ভালো নির্বাচন বাংলাদেশের ইতিহাসে তিনি করে যেতে চান, সেটি যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আগামীতে আমরা একটা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ব। ৫ই মেতেও গণ অভ্যুত্থান হতে পারত, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভুল এবং সমন্বয়ের অভাবে ৫ই মে গণ অভ্যুত্থান হয় নাই। ২৪-এর যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বলে আমরা মনে করি। ২০১৩ সালের শাপলা চত্বরেই সেই গণ অভ্যুত্থানের ভিত তৈরি হয়েছিল। শাপলা চত্বরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে তা নিদর্শন হয়ে থাকবে বলে মন্তব্য করেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, ২৪-এর গণ অভ্যুত্থান ছিল সব হত্যাযজ্ঞের বহিঃপ্রকাশ। মুসলিম উম্মার মধ্যে যে একটা ঐক্যের পরিবেশ তৈরি হয়ে আমরা আমাদের জীবনের সেই লালিত স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে মধ্যরাতের যে নির্যাতন করেছিল, ব্লুপ্রিন্ট যারা করেছিল, তাদের বিচারের যে প্রক্রিয়া চলছে, আমরা মনে করি এই বিচার জাতির সামনে যদি দৃষ্টান্তমূলক হয়, ইনশাআল্লাহ ইসলামী উম্মার উপরে আঘাত হানার মতো দুঃসাহস ইনশাআল্লাহ কেউ দেখাবে না। অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ঐতিহাসিক শাপলা চত্বরের ৫ই মে যারা শহীদ হয়েছেন তাদের নাম শাপলা চত্বরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নানাভাবে পরাজিত ফ্যাসিবাদ শক্তি এই উদ্যোগকে বানচালের চেষ্টা করবে বলে আশঙ্কা প্রকাশ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান উপদেষ্টা। নানাভাবে এই উদ্যোগের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করবে। আমরা যেন এই বিষয়গুলোতে সতর্ক থাকি এবং সচেতনভাবে
এই বিষয়গুলোকে দেখি, সেই অনুরোধ থাকবে আপনাদের প্রতি। অনুষ্ঠানে ৭৭টি শহীদ পরিবারের সদস্যদের মাঝে ১০ লাখ টাকা করে চেক প্রদান করা হয়। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম জিএস মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রবের কবর জিয়ারত করেছেন চাকসুর বিজয়ী প্যানেলের সদস্যরা। সকালে নগরীর এনায়েত বাজারে শহীদ আব্দুর রবের কবর জিয়ারত করেন তারা। কবর জিয়ারতে অংশ নেন চাকসু নতুন ভিপি ইব্রাহিম হোসেন রনি ও জিএস সাইদ বিন হাবিব সহ ২৪ জন। ১৯৭০ সালে আব্দুর রব চাকসুর প্রথম জিএস নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হন তিনি। হয়তো আমরা কখনো শহীদ আব্দুর রব ভাই হয়ে উঠতে পারবো না, আসলে সম্ভব না, কিন্তু আমরা চাই যেন ভাইয়ের যে চিন্তা থেকেই দেশের জন্য জীবন দিয়েছে, আমরা যেন দেশের জন্য কাজ করে যেতে পারি। 1971-47 থেকে আজ পর্যন্ত 24 সহ সকল আন্দোলনে সত্যের পথে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে, আমরা তাদের সবার জন্য দোয়া করেছি। দুপুরের সময় আরও থাকছে। থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাজির অভিযোগ। কক্সবাজারের মহেশখালীতে জিয়া বাহিনীর বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান, অস্ত্র উদ্ধার, আটক ৬। জ্বালানি খাতে চীনের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর জ্বালানি খাতের সার্বিক সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতা দরকার বলে মনে করে জ্বালানি নিয়ন্ত্রক কমিশন বিইআরসি। পরিবেশের দূষণ কমাতে কিংবা মজুদ কমে আসায় ক্রমেই জীবাশ্ম জ্বালানি থেকে সরে নবায়নযোগ্য জ্বালানিতে ঝুঁকছে বিশ্ব। এরই ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি খাতে চীনা বিনিয়োগ বাড়াতে 7 বছর মেয়াদী এসগেইন আন্তর্জাতিক গবেষণা নামে একটি প্রকল্প হাতে নিয়েছে দেশটি, যার মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশে কাজ করছে বেইজিং। এই প্রকল্পের বিস্তারিত ও জ্বালানি খাতকে টেকসই করতে চীন বাংলাদেশ সম্পর্কের নানা দিক তুলে ধরতে শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সেমিনার আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ। সেমিনার 2030 সালের মধ্যে 20% ও 2040 সালের মধ্যে 30% জ্বালানি খাতের সক্ষমতা বাড়াতে চীনের আন্তরিক সহযোগিতা দরকার বলে জানান এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির চেয়ারম্যান। ক্যাপাসিটি বাড়ানোর ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। নবায়নযোগ্য জ্বালানি খাত থেকেও উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে চাহিদা পূরণে সক্ষম হয়েছে। জ্বালানি খাতের সক্ষমতা অর্জনে চীনের সহযোগিতা প্রয়োজন। এ সময় বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা জানান, সবুজ জ্বালানিতে চীনা বিনিয়োগ বাড়াতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, তবে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিনিয়োগ করার আগে পরিবেশগত সুরক্ষা নিশ্চিতে নজরদারি বাড়ানো প্রয়োজন। চীন সহ বিশ্বের অন্যান্য দেশে বিনিয়োগের আগে পরিবেশগত সুরক্ষার দিক বিবেচনায় নিলেও বাংলাদেশে তার উল্টো। এর জন্য উন্নত দেশ থেকে শিক্ষা নেওয়া উচিত। এদিকে একই দিন সকালে ব্র্যাকেন সেন্টারে সিপিডি আয়োজিত 3 দিন ব্যাপী জলবায়ু সপ্তাহের উদ্বোধনী দিনের আলোচনায় উপদেষ্টা আরো বলেন, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে সরকারি সব প্রতিষ্ঠান নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনা হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের পতেঙ্গা উপকূলের কাছে জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এমভি জায়ান নামে একটি লাইটারের জাহাজ ডুবে গেছে। এই মুহূর্তে পতেঙ্গায় আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছে তার কাছে। লিপি, আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি, অর্থাৎ লাইটারের জাহাজ যেটি জায়ান ডুবে যাচ্ছিল, সেই জায়গা থেকে এখান থেকে কয়েক কিলোমিটার, এবং আপনাদেরকে আমরা হয়তো দেখানোর চেষ্টা করব, এটা চট্টগ্রাম বন্দরের যে মোহনা অর্থাৎ কর্ণফুলী চ্যানেলের সেখানে প্রায় কাছাকাছি। এবং যতটুকু তথ্য আমরা পেয়েছি, এই লাইটারের জাহাজটা মূলত আরেকটি জাহাজের সাথে সংঘর্ষ হয় সকালবেলা। তারপরে সেখানকার যিনি মাস্টার, তিনি কিন্তু দ্রুত সে জায়গা থেকে পতেঙ্গা সি বিচের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছিলেন, এবং সেই জায়গায় আসার পরে আসলে এখানে কিছুটা চরের জায়গা আছে, সেই জায়গায় আটকে গেছে। এবং এখন যেহেতু ভাটার সময়, সে কারণে ডুবে যাওয়া জাহাজের পানি অনেকাংশে কমে গেছে, কিন্তু আবারও আশঙ্কা করা হচ্ছে যখন জোয়ার আসবে তখন আসলে জাহাজটি আরও বেশি ডুবে যাবে। সেই কথাটা কিন্তু এখানে যারা স্থানীয় প্রত্যক্ষদর্শী তারা বলছেন, এবং যে ঘটনাটা ঘটেছে সেটা
কিন্তু এই বিচের সি বিচ পতেঙ্গা সি বিচ এলাকায় না, সংঘর্ষের ঘটনাটা আরেকটু গভীর সমুদ্রে ঘটেছে। কিন্তু যখনই জাহাজটা তলা ফেটে গিয়েছে ধারণা করছে মাস্টার, তারপরে আসলে যত দ্রুত সম্ভব চালিয়ে জাহাজটিকে তিনি তীরের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেছেন এবং আনতে গিয়েই জাহাজটা সেখানে চরে আটকে গেছে। যখনই ভাটার সময় এসেছে পানি কিছুটা কমতে শুরু করেছে এবং তারপরে আসলে জাহাজটা অনেক বেশি দৃশ্যমান। এবং আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরের এই যে মোহনা কিংবা বন্দর চ্যানেল, এটা গুরুত্বপূর্ণ। এখান থেকেই আসলে যে আমদানি রফতানির যে জাহাজগুলো সেগুলো চলাচল করে, ফলে একটা জাহাজ কিন্তু এখানে ডুবলে অনেক বেশি শঙ্কা তৈরি করে। কিন্তু আমরা এখনো পর্যন্ত সাধারণ দৃষ্টিতে যেটা দেখছি সেটা হচ্ছে একদম মোহনা কিংবা চ্যানেল থেকে কিছুটা দূরে আছে, তবে তেমন কোনো ঝুঁকি নেই। কিন্তু যেহেতু লাইটারের জাহাজ এখানে ডুবন্ত অবস্থা আছে, এখনো পর্যন্ত লাইটারের শ্রমিক মাস্টার কারোর সাথে কথা বলতে পারিনি। তারা সেখানে অবস্থান করছেন এবং তারা নিরাপদে আছেন বলে এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম পতেঙ্গা থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পতেঙ্গায়। রাজধানীর রূপনগরে আগুনে পুড়ে যাওয়া রাসায়নিক গুদামের ভেতরে ও বাইরের বাতাসে মিলেছে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড ও কার্বন মনোক্সাইড গ্যাসের উপস্থিতি। জায়গা ভেদে 60 থেকে 150 ppm পর্যন্ত হাইড্রোজেন সালফার পেয়েছে বম্ব ডিসপোজাল ইউনিটের গ্যাস ডিটেক্টর। সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার পাশাপাশি মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে উদ্ধার কাজে নিয়োজিত সংস্থাগুলো। ঝুঁকিপূর্ণ রাসায়নিক গুদাম না সরালে এমন দুর্ঘটনা বন্ধ হবে না উল্লেখ করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন, রাসায়নিকের ভয়াবহতা থেকে নাগরিকদের নিরাপদ রাখতে প্রয়োজন আইনের শক্ত প্রয়োগ। সাইফুল রুদ্র রিপোর্ট। 14 অক্টোবর আগুন লাগে রাজধানীর রূপনগরের একটি রাসায়নিক গুদাম ও তৈরি পোশাক কারখানায়। 3 দিন পার হলেও বের হচ্ছে ধোঁয়ার মতো এক ধরনের গ্যাস, যাকে হাইড্রোজেন সালফাইড বলছে উদ্ধার কাজে অংশ নেওয়া সংস্থাগুলো। ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। বাতাসে বিষাক্ত গ্যাসের উপস্থিতি ও মান নির্ণয়ে গ্যাস ডিটেক্টর যন্ত্র ব্যবহার করে সংস্থা দুটি। এতে ধরা পড়ে উচ্চ মাত্রার হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি। বিষাক্ত গ্যাসের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করা হলেও টনক নড়েনি বাসিন্দাদের। 2-1 মাস্ক ব্যবহার করলেও বেশিরভাগই ছিলেন মাস্কবিহীন। অফিস খুলছিল ইনমিট ঢুকছে, ঢোকার পরে এরা অসুস্থ হয়ে গেছে। মাস্ক পরা উচিত। এটা একটা বিষাক্ত, এটা কেমিক্যাল যেখান থেকে মানে পড়ছে, এটা ওইখান থেকে 300 থেকে 500 গজ পর্যন্ত আমাদের এটা সেফ থাকা উচিত। বাতাস ও পানিতে মিশে থাকা এই গ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে জানিয়ে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কর্মকর্তারা জানান, ক্ষতিকর জেনেও গুদাম সরাতে রাজি নন বেশিরভাগ ব্যবসায়ী। এয়ারে যখন যাবে, এয়ারটা যত এরিয়া পর্যন্ত যাবে তত পর্যন্ত এটার এফেক্টটা থাকে। আমরা গত বছর থেকেই ভাড়া দিচ্ছি, এখনো কিন্তু আমাদের গোডাউন হিসেবে ভাড়া নিচ্ছে না। বম্ব ডিসপোজাল ইউনিট বলছে, গোডাউনের ভেতরে ও বাইরে উচ্চ মাত্রার হাইড্রোজেন সালফাইডের পাশাপাশি পাওয়া গেছে ক্ষতিকর কার্বন মনোক্সাইড। 100 ppm এর উপরেই, যেটা ইমিডিয়েট ডেঞ্জারাস ফর লাইফ অ্যান্ড হেলথ। সেখানে আমরা এখানে ভেতরে এটার লেভেল পেয়েছি 149 ppm এবং বাইরে ধরেন অ্যারাউন্ড 70-80 ppm হবে। কার্বন মনোক্সাইডেরও 3 ppm আমরা পেয়েছি লেভেল, যে কারণে এটার আশেপাশে যাওয়া যাবে না এবং এই এরিয়াটাতে যে তারা আছে, আমার মতে এই এরিয়াটাও সেফ না। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন, দুর্ঘটনা রোধে আগাম ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন আইনের প্রয়োগ। সবার আগে প্রয়োজন হচ্ছে আইনের প্রয়োগ। আইনের প্রয়োগটা যথাযথভাবে হতে হবে এবং সেটা শুধুমাত্র একটা বাহিনী বা ফায়ার সার্ভিসের মাধ্যমে না, সমন্বিতভাবে যে বাহিনী আছে, এখানে আপনার সিটি কর্পোরেশন আসবে, রাজুক আছে, পুলিশ, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এদিকে স্বজনের খোঁজে প্রতিদিন গোডাউনের সামনের সড়কে ভিড় করছেন পরিবারের সদস্যরা। দীর্ঘ অপেক্ষায় ধৈর্যের বাঁধ ভেঙেছে অনেকের। কেউ বা জোর করে ভেতরে ঢুকতে তর্কে জড়াচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। হয়রানি মুক্তির প্রিপেড মিটারে গ্রাহক ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। 1000 টাকা রিচার্জে তাৎক্ষণিক কেটে নেওয়া হচ্ছে 200 থেকে 250 টাকা। কোন খাতে কত টাকা কাটা হচ্ছে তার সুস্পষ্ট ব্যাখ্যাও জানেন না গ্রাহক। সংশ্লিষ্ট এসব বিষয়ে কথা বলতে রাজি নন বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ডেস্কোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্রাহকের সঙ্গে দায়িত্বশীল আচরণের পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞের। নুরুল আলম নয়নের তোলা ছবিতে শাহিন আলমের রিপোর্ট। বললেন উদা হয়ে গেল।
নাই, টাকা নাই। রাজধানীর উত্তর এলাকার বাসিন্দা মামুন সম্প্রতি তার প্রিপেইড মিটারে 1000 টাকা রিচার্জ করেছেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে বিভিন্ন ভ্যাট ট্যাক্স বাবদ কেটে নেওয়া হয় 250 টাকা। তারপর মাত্র 3 দিন বিদ্যুৎ ব্যবহারের মাথায় বাকি টাকাও শেষ হয়ে যায়। যেখানে একই বিদ্যুৎ ব্যবহারে আগে পোস্টপেড মিটারে 30 দিনে তার বিল আসতো 3000 টাকা। প্রতি রিচার্জে যদি সে টাকা কেটে নেওয়া যায় তাতে আমার আগের কাগজের যে মিটারটা ছিল ওইটাই তো আমার ভালো ছিল। প্রতি মাসে 3000 3500 বিল আসতো, এখন আমার প্রতি মাসে 6000 টাকা বিল আসে। মামুনের মতে এমন অস্বাভাবিক বিলের কবলে দেশের হাজারো মানুষ। প্রিপেইড মিটার বসানোর পর থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল কাটার অভিযোগ গ্রাহকদের। আপত্তি ডিমান্ড চার্জ নিয়েও তারা জানান, আগে যেখানে বিদ্যুতের বিল আসতো 1200 টাকা, এখন সেখানে বিল আসে দ্বিগুণেরও বেশি। টাকা ঢুকেছি, একদিন পরে টাকা নাই। অফিসে ফোন দিছি, তারা কোনো রিসিভ করে না। 1000 টাকা ঢুকালে দেখা গেছে যে কখনো 800, কখনো 850, কখনো 750 এরকম টাকা আসতেছে। এত ব্যাটের ভিতরে তো আমি একটা ব্যাটই বুঝলাম যে এটা আমার ডিমান্ড চার্জ, আর বাকি এত ব্যাট রিব্যাট এগুলো আমি কোনো কিছুই বুঝি নাই। সার্বিক বিষয়ে ডেস্কোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও বারবার সেখান থেকে ফিরে আসতে হয়। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলমের মতে, ভোক্তাদের সঙ্গে চরম খামখেয়ালি আচরণ করছে বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। অচিরেই গ্রাহকদের অভিযোগ আমলে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি। ভোক্তা অভিযোগকারী, ইউটিলিটিগুলো অভিযুক্ত, তো অভিযুক্তর ব্যাখ্যা দিয়েই যদি বিআরসি তার দায়িত্ব মনে করে শেষ হয়ে গেছে, তাহলে এর থেকে অবিচার আর অনাচার আর কিছু হতে পারে না, এবং এই ব্যাপারে বিআরসি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। মূলত বিদ্যুতের অপচয় নিয়ন্ত্রণ এবং ভুতুরে বিলের হয়রানি থেকে গ্রাহকদের মুক্তি দিতে 2004 সাল থেকে সারা দেশে প্রিপেড মিটার বসানো শুরু হয়। তবে এর মাধ্যমে কিছু ক্ষেত্রে গ্রাহকদের ভোগান্তি দূর হলেও সমাধান হয়নি ভুতুরে বিলের। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কক্সবাজারের মহেশখালীতে অভিযান চলছে। এরই মধ্যে 6 জনকে আটক করা হয়েছে, উদ্ধার করা হয়েছে অস্ত্র। সকাল 11:30টার দিকে মহেশখালী উপজেলার কালার মাঠচড়া এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড। তাদের সহায়তা করছে নৌবাহিনী। এরই মধ্যে আস্তানায় প্রবেশ করে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, কক্সবাজারের জলদস্যু জিয়া বাহিনীর প্রধান জিয়া 2019 সালে নভেম্বরে সরকারের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনযাপন শুরু করে। তবে গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন তিনি। ওই এলাকার চিংড়ি ও লবণের ঘেরে সে নিয়মিত চাঁদাবাজি করতেন। পাশাপাশি 2024 সালের 5 আগস্ট দেশের বিভিন্ন থানায় লুট হওয়ায় অস্ত্রের একটি বড় অংশ মহেশখালীতে রয়েছে বলেও জানায় কোস্টগার্ড। এই মুহূর্তে মহেশখালীতে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, কক্সবাজারের মহেশখালী এলাকার দুর্গম এলাকায় কিন্তু আজকে ঠিক 11:30 থেকে অভিযান শুরু করেছে কোস্টগার্ড এবং তাদেরকে সহায়তা করছেন আমরা দেখছি নৌবাহিনী। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই যে অভিযান পরিচালনা করা হচ্ছে সেই অভিযানটি কিন্তু বিভিন্ন ভাগে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা একটি গ্রুপের সাথে আছি, সেখানে এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে এবং বেশ কয়েকটি অস্ত্রও কিন্তু উদ্ধার করা হয়েছে। আসলে গত 5 আগস্টের পরে বিভিন্ন থানা থেকে যে অস্ত্র লুট হয়েছিল তার কিছু অস্ত্র কিন্তু এই মহেশখালীতে আছে, এমন তথ্য কিন্তু কোস্টগার্ডের কাছে ছিল। সেই অস্ত্র উদ্ধারে কিন্তু এখানে আসলে আজকে 11:30 থেকে যে অভিযান শুরু হয়েছে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পার হলেও কিন্তু এখনো অভিযান চলছে। এবং আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি এখানে অন্য একটি জায়গায় অস্ত্রের কারখানার সন্ধানও পাওয়া গেছে। আমরা আসলে কিছুক্ষণ পরে সেই জায়গাটিতে যাব। যখন পুরোপুরি অভিযান শেষ হবে তখন হয়তো জানা যাবে মোট কয়জনকে এখানে আটক করা হয়েছে এবং মোট কতগুলো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখানে আমাদেরকে যে বিষয়টি জানানো হয়েছে, মূলত বিগত সরকারের সময়ে আসলে জলদস্যুতার সাথে যুক্ত ছিল জিয়া বাহিনীর প্রধান জিয়া। তিনি কিন্তু সেই সময় আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু 5 আগস্টের পর তিনি আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে কিংবা আটক করা হয়েছে তারা সবাই কিন্তু জিয়া বাহিনীর সদস্য, এমনটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন কোস্টগার্ড। সেক্ষেত্রে আমরা যখন এই দুর্গম এলাকায় অভিযান পরিচালনা করছি
সেক্ষেত্রে আমরা দেখেছি নৌবাহিনী, কোস্টগার্ড কিন্তু এখানে পানের ঘেট থেকে শুরু করে ফসলি জমি থেকে শুরু করে যে দুর্গম এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু তারা তল্লাশি চালিয়েছেন, অভিযান পরিচালনা করছেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত 6 জনকে কিন্তু আমরা দেখছি আটক করা হয়েছে এবং অন্য জায়গায় যারা বেশ কয়েকটি 5 থেকে 6টি গ্রুপ কিন্তু আছে সেখানেও কিন্তু আমরা দেখেছি অনেককে কিন্তু আটক করা হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় অভিযান চলমান এবং অভিযান চলছে। অভিযান শেষে আমরা আসলে জানতে পারবো এই মহেশখালী থেকে কত অস্ত্র উদ্ধার হয়েছে কিংবা থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে ছিল সেই অস্ত্রও কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত কক্সবাজারের মহেশখালী থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের মহেশখালীতে। লাগামহীন স্বর্ণের দাম চলতি মাসের প্রথম 14 দিনে দেশের বাজারে 6 বার বেড়েছে। প্রতিবারই ভেঙেছে আগের বারের রেকর্ড। এতে বিক্রি কমলেও বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দাম না বাড়ালে চোরাচালান বাড়তে পারে এমন শঙ্কা থেকেই মূল্য সমন্বয় করা হচ্ছে বলে দাবি বাজুসের। যদিও বাংলাদেশ ব্যাংকের মতে তুলনামূলক বেশি দাম বাড়াচ্ছে সংগঠনটি। হস্তক্ষেপের সুযোগ রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। তবে এই ঊর্ধ্বমুখী স্বর্ণমূল্য ইতিবাচক প্রভাব ফেলছে দেশের রিজার্ভে। অন্তরা সেনের রিপোর্ট। স্বর্ণ ভালোবাসার ভাষা, মূল্যবান এই ধাতু যেন দিন দিন হয়ে উঠছে বিলাসিতার গল্প। দামের ঝলকে গহনার উজ্জ্বলতা বাড়লেও ঝলসে যাচ্ছে ক্রেতার চোখ। কোনো একটা ওকেশনে ছোটোখাটো কানের দুল কেনা যেত, গিফটও দেওয়া যেত। যে হারে বাড়ছে সে হারে মনে হয় না আর আমরা ভবিষ্যতে এরকম কেনাকাটা করতে পারবো। আমার তো মেয়ের বিয়ে এখন, তো আমার তো ওই পারপাসে এখনই কিনতে হবে, দাম মানে যতটুকুই হোক। শুধু অলংকারই নয়, অস্থির বিশ্ব অর্থনীতিতে নিরাপদ বিনিয়োগের মাধ্যম আর বিভিন্ন দেশের রিজার্ভের সঞ্চয় বাড়াতে চাহিদা বাড়ছে স্বর্ণের। আর এতেই চলতি মাসের প্রথম 14 দিনে টানা 6 দফায় 20,948 টাকা বেড়ে 1 ভরি 22 ক্যারেটের দাম দাঁড়িয়েছে 2,16,332 টাকা। মাত্র 1 মাসের ব্যবধানে ভরিতে প্রায় 27,000 আর বছরে বেড়েছে 76,000 টাকার বেশি। দামের ভারে লাগাতার কমছে বিক্রিও। দাম বাড়লে বেচা কিনা কমে যায়। মানে আগে আমরা মনে করেন 5 ভরি বিক্রি করলে এখন 3 ভরিও বিক্রি করা যায় না। আমরা তো আশঙ্কা করতেছি এভাবে গোল্ডের দাম বেড়ে গেলে ক্রেতা কমে যাবে। ক্রেতা কমে গেলে অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে। বিক্রিতে ভাটা পড়লেও ঊর্ধ্বমুখী বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে না পারলে বেড়ে যাবে স্বর্ণের চোরাচালান। এমন শঙ্কা থেকেই দাম সমন্বয় করা হচ্ছে বলে দাবি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের। 3 দিকে ঘেরা হলো ইন্ডিয়া বিশাল মার্কেট। ইন্ডিয়ার সাথে আমাদের ইজি যোগাযোগ। আমাদের এখানে যদি গোল্ডের দাম না বাড়ে, আমাদের এখানে যদি কমে, তাহলে এখান থেকে সব গোল্ড চলে যাবে, ইন্ডিয়াতে চলে যাবে। যদিও বাংলাদেশ ব্যাংক মনে করে অতি সতর্কতায় তুলনামূলক বেশি বাড়িয়ে দাম সমন্বয় করছে বাজুস। চাইলে হস্তক্ষেপ করতে পারে বাণিজ্য মন্ত্রণালয়। গ্লোবাল মার্কেটের সাথে যদি আমি এটা বাংলাদেশের প্রাইসে কম্পেয়ার করি এবং মানে এক্সচেঞ্জ রেট হিসাব করে, তাতে মনে হচ্ছে বাংলাদেশের রেটটা একটু বেশি আছে। এখানে সুযোগ আছে বাণিজ্য মন্ত্রণালয় এখানে হস্তক্ষেপ করার, যে রেট কেন তোমরা মানে আভ্যন্তরীণ বাজারে এরকম রেট ধার্য করতেছে। দাম নির্ধারণের মান নিয়ে বিতর্ক থাকলেও ঊর্ধ্বমুখী স্বর্ণমূল্য দেশের রিজার্ভ শক্তিশালী করছে বলে মন্তব্য কেন্দ্রীয় ব্যাংকের। গোল্ডের পরিমাণ যত বাড়তে থাকবে, মূল্য যত বেড়ে থাকবে, রিজার্ভে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। অন্যান্য মানে সেন্ট্রাল ব্যাংকের তুলনায় আমাদের গোল্ডের পরিমাণ যেহেতু তুলনামূলকভাবে অনেক কম, যার কারণে ইম্প্যাক্টটা অত সহজে দৃশ্যমান হয় না আমাদের। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর ইঙ্গিত, রুশ ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নিজের কদর বাড়িয়ে তোলা স্বর্ণের দাম 1 মাসে প্রতি আউন্সে বেড়েছে প্রায় $650। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মুরগি ও ডিমের বাজার দর সহনীয় রাখতে সিন্ডিকেট ভেঙে বাচ্চা, খাদ্য ও ওষুধের যৌক্তিক দাম নির্ধারণ সহ 7 দফা দাবি জানিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলন করে দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার। 7 দফার মধ্যে রয়েছে প্রান্তিক খামারিদের প্রতিনিধিদের নীতি নির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্ত করার পাশাপাশি বাজারকে দুর্নীতিগ্রস্ত কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্য মুক্ত করা, ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য প্রণোদনা সহজ শর্তে জামানতবিহীন ঋণ ও ভর্তুকি দেওয়ার দাবিও জানিয়েছে বিপিএ। আগামী 1 নভেম্বরের মধ্যে দাবি না মানলে পর্যায়ক্রমে প্রান্তিক খামার বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে সংগঠনটি।
প্রবেশ ফি বাড়ানোয় সকাল থেকে চট্টগ্রাম বন্দরে সব ধরনের পরিবহন বন্ধ রেখেছে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি। এতে সারা দেশে আমদানি রফতানি পণ্য পরিবহন বন্ধ আছে। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে বন্দরে কন্টেইনার জট তৈরি হয়ে পণ্য খালাস ও ডেলিভারি মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। আমদানি রফতানির প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আন্তর্জাতিক বাণিজ্যের 90% পরিচালিত হয়। প্রতিদিন বন্দরের বিভিন্ন গেট দিয়ে 5 থেকে 7,000 পণ্যবাহী পরিবহন চলাচল করে। সেখানে শনিবার আমদানিকারকরা মাত্র 8টি কন্টেনার নিতে পেরেছে। অধিকাংশ ট্রাক, কাভার্ড ভ্যান বন্দরে ঢুকছে না। সকাল থেকে বন্দর এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যানগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন। দুপুরে মালিকপক্ষ এসে অধিকাংশ পরিবহনগুলোকে গ্যারেজে পাঠিয়ে দেয়। বন্দরে ভারী যানবাহন প্রবেশ ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করায় সকাল থেকে তারা পরিবহন বিরতি শুরু করেন। কোনো পরামর্শ ছাড়াই বন্দর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় ক্ষোভ প্রকাশ করেন পরিবহন মালিকরা। গভর্নমেন্ট না জানিয়ে বুধবার রাতে আমাদের 57 টাকার গেট পাস আপনি জেনে থাকবেন 230 টাকা করেছে, যা আমাদের এক একটি গাড়ির পক্ষে দেওয়া সম্ভব না। একজন মালিক একটা গাড়ি তার 1 বছর সমস্ত ডকুমেন্ট রিনিউ করতে লাগে 42,000 টাকা, আর শুধু বন্দরে প্রবেশ করার জন্য লাগবে 36,000 টাকা। এটা কোনো অবস্থাতেই সম্ভব না, এটা একেবারেই যৌক্তিক না। জাহাজ থেকে পণ্য খালাস স্বাভাবিক থাকলেও কন্টেনার জমতে শুরু করেছে বন্দরে। কাজ না থাকায় অলস বসে আছেন শ্রমিকরা। 57 টাকা থেকে যদি বৃদ্ধি করা হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি আজকে থেকে লাগাতার কর্মসূচি দেব। 230 টাকা দিব না, বন্দরে ঢুকবো না। এখানে বন্দরের মধ্যে এক সাইডে হচ্ছে ফ্রি ভাবে ঢুকতে পারে, আরেক সাইডে হচ্ছে 230 টাকা নিচে। একই বন্দর, দুই রকমের সিদ্ধান্ত কিভাবে হয়? গত 13 অক্টোবর অফিস আদেশের মাধ্যমে কর্তৃপক্ষ 57.5 টাকার গেট পাসের পরিবর্তে 200 টাকা ও 30 টাকার ভ্যাট সহ চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহন প্রবেশের মোট ফি 230 টাকা নির্ধারণ করে। সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরও থাকছে। আফগানিস্তানে আবারও পাকিস্তানের বিমান হামলা, 3 আফগান ক্রিকেটার সহ নিহত 8। ইসলামাবাদে না খেলার সিদ্ধান্ত কাবুলের সংঘাত বন্ধে দোহায় 2 দেশের প্রতিনিধির বৈঠক আজ। শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু হয়েছে। সকালে গাবতলীর বাগবাড়িতে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়। শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে 5টি বুথে সেবা দিচ্ছেন 200 বিশেষজ্ঞ চিকিৎসক। পাশাপাশি দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধ। বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। ফকির লালন শাহের 135তম তিরোধান দিবসের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা চলছে। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় ভক্ত, অনুসারী ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। উৎসব পরিদর্শনে এসে লালনের গানকে আলাদা ধারায় উপস্থাপনের বিষয়ে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা ফরিদা আক্তার। বাবুল হোসেনের ছবিতে এস.এম. রাশেদের রিপোর্ট। লালনের ধামে আপন মনে গুরু শিষ্য মজেছে আলাপচারিতায়। কেউ সাইজির গান ধরেছে, কেউ বাবার পূর্ণ সেবার অপেক্ষায়। লালনের আখড়া যেন এক আনন্দ মেলায় পরিণত হয়েছে। লালনের তিরোধান দিবস উপলক্ষে করা হয়েছে নানা আয়োজন। দেশ বিদেশ থেকে অনুসারীরা জড়ো হয়েছে ছেউরিয়ায়। বসেছে গ্রামীণ মেলা, হরেক রকম জিনিসের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। অনেক বছরের চেয়ে এইবার লোক সংখ্যা অনেক বেশি। হাজার হাজার মানুষ বলবো, সবাই এখানে লালন প্রেমীরা উপস্থিত হয়েছে, তো দেখে খুব ভালোই লাগছে। ভালোই লাগছে, ঘুরছি, আরো ঘুরবো, কিছু সময় থাকবো। প্রতি বছরের নেই এই বছরও মোটামুটি বেচা কিনা ভালো। এদিকে দুপুরে উৎসব পরিদর্শনে যান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। লালনের গানকে আলাদা ধারায় উপস্থাপনের বিষয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি। চেষ্টা করব যে সংস্কৃতি মন্ত্রণালয় যেহেতু এটা দায়িত্ব নিয়েছে, আরও চেষ্টা করব যে সারা দেশে কিভাবে আরও লালনের গানকে, সঙ্গীতের যে মর্যাদা সেটা নিয়ে যেতে। 1890 সালের 17 অক্টোবর ফকির লালন শাহ দেহত্যাগ করেন। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। আফগানিস্তানে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির পাকতিকা প্রদেশে চালানো ওই হামলায় 3 আফগান ক্রিকেটার সহ
অন্তত 8 জন নিহত হয়েছেন। হামলার তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে তারা। এদিকে আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় 7 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন 13 জন। দুই দেশের মধ্যে চলমান সংঘাত বন্ধে কাতারে বৈঠকে বসছে আফগানিস্তান ও পাকিস্তানের প্রতিনিধি দল। সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শুরু হয় সীমান্তে পাল্টাপাল্টি সংঘাত। এতে দুই দেশেই নিহত হন অনেকে। এরপর দুই দেশ যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়। প্রথমে 48 ঘন্টার যুদ্ধবিরতিতে রাজি হলেও পরে বাড়ানো হয় এর মেয়াদ। চলমান যুদ্ধবিরতির মধ্যে শুক্রবার স্থানীয় সময় রাতে পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে হতাহত হন বেশ কয়েকজন। প্রদেশটির উরগুন জেলা থেকে সারানায় বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে গিয়েছিলেন স্থানীয় 3 ক্রিকেটার কাবির, সিবঘাতুল্লাহ ও হারুন। এর আগে আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় কয়েকজন পাকিস্তানি সেনাও নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তানে এক সামরিক ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় গভীর শোক জানিয়ে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে বলা হয়, নিহত ক্রিকেটাররা ছিলেন আফগান ক্রীড়া সমাজের উদীয়মান প্রতিভা। তাদের স্মরণেও শ্রদ্ধা জানিয়ে আগামী মাসে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করছে আফগানিস্তান। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আফগান টি-20 অধিনায়ক রশিদ খানও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, নারী, শিশু ও স্বপ্নবাজ তরুণ ক্রিকেটারদের উপর এমন বর্বর হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি আরও বলেন, জাতীয় মর্যাদাই সবার আগে। নাদিম মারজান, সময় সংবাদ। মিরপুরে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী তামিম হোসেন। ম্যাচের সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তামিম, যেই শঙ্কার জায়গাটা ছিল যে মিরপুরের উইকেট, সেই উইকেটেই কিন্তু আসলে বাংলাদেশকে টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ, এবং যেটা আসলে প্রত্যাশা বা অপ্রত্যাশিত যেটাই বলেন না কেন সেটাই ঘটলো। আসলে সৌম্য সরকার লম্বা সময় পর ওয়ানডে দলে ফিরলেন এবং ফেরার পরে আসলে তার পারফরমেন্স যেইভাবে আউট হয়েছেন আসলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এবং আমরা যদি বলি সাইফ হাসানকে নিয়ে বাংলাদেশের আজকে একটা অন্যতম ভরসার জায়গা ছিলেন সাইফ হাসান, কিন্তু সাইফ হাসানও কিন্তু আসলে তার যেই নৈপুণ্য ওইটা কিন্তু দেশের মাটিতে দেখাতে পারেননি। এরপর এখন কিন্তু তাওহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করছেন এবং তাদেরও কিন্তু আসলে যে ব্যাটিং করাটা খুব কঠিন হয়ে গেছে তা দেখলেই বোঝা যাচ্ছে যে তারা খুব বেগ পোহাতে হচ্ছে তাদের। তো মিরপুরের উইকেট কিন্তু এই ধরনেরই আচরণ করবে এমনটাই শঙ্কা করেছিল সবাই, বিশেষ করে স্পিনের বিপক্ষে। প্রথমে পেস বোলাররা ভালো করলেও এখন স্পিনাররা দাপট দেখাচ্ছে এবং তাদের বলে ব্যাটিং করাটা বাংলাদেশের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। এর আগে যদি আমরা দর্শকদের কথা একটু বলতে চাই যে আসলে আজকে বাংলাদেশের ম্যাচে যে ধরনের দর্শকের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার জায়গাটা একেবারেই পূরণ হয়নি। দর্শকদের সংখ্যাটা অনেক কম। তারপরেও বলতে হয় যে এখন কিছু কিছু দর্শক আসছেন এবং তারা কিন্তু আমরা যেমনটা জানি যে একটা রোদ আছে, রোদের কারণে হয়তোবা গরম, এর কারণে দর্শকরা আসেননি শুরুর দিকে। এখন দেখছি যে দর্শকরা আসছেন, হয়তোবা এই সংখ্যাটা সন্ধ্যা ঘুরতে ঘুরতে আরও বাড়তে পারে, কিন্তু সেটা ডিপেন্ড করবে আসলে বাংলাদেশের পারফরমেন্সের উপরে। কারণ বাংলাদেশ যেভাবে ব্যাটিং করছে, ব্যাটিং পরে 150 বা 210 রানের এক্সপেক্ট করাটাও কঠিন হয়ে যায়। তারপরে সবাই আশা করবে যে আসলে বাংলাদেশ ভালো একটা স্কোর ছুড়ে দেবে ওয়েস্ট ইন্ডিজের সামনে। তো মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলার পেছনে আওয়ামী ফ্যাসিস্টের হাত দেখছেন সালাউদ্দিন। তীব্র নিন্দা নাহিদের, সনদ সই করা না নিয়ে পাল্টাপাল্টি জবাব। নির্বাচিত সরকার আসার আগে ঋণের কিস্তি ছাড়েন নারাজ IMF। উন্নয়ন সহযোগীদের ভূমিকা নিয়ে প্রশ্ন গভর্নরের। জানালেন, বাকি অর্থ না পেলেও চলবে বাংলাদেশের। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি আদায়ে কালো পতাকা মিছিল। ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একাত্মতা প্রকাশ বিএনপির। এ ছিল দুপুরের সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।